রাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। আজকের অনুষ্ঠান থেকে অনেকেই হয়তো ভাবছিলেন যে আজকের অনুষ্ঠানে অম্বুবাচীর আগে সৌভাগ্য দর্পণে বোধহয় আর কোনো অনুষ্ঠান বোধহয় আপনাদের জন্য উপস্থাপিত করা হবে না। তো আজকে আসার পথে কিছু সময়ের কিছু ঘাটতি ঘটে গেল হয়তো, কিন্তু দেখুন আমাদের যে মূলত সবসময় চেষ্টা থাকে সৌভাগ্য দর্পণে যে সবসময় আপনাদের কাছে সঠিক সময়, সঠিক উপাচার এবং সঠিক পরিস্থিতি অনুযায়ী আপনাকে সঠিক পর্যায়ক্রমে তাকে পৌঁছে দেওয়া। এবং আমাদের জীবনে পথে চলতে চলতে দেখবেন আমাদের জীবনে অনেক চড়াই উতরাই চলতেই থাকে, কিন্তু সেই চড়াই উতরাইয়ের মাঝখানে যদি আমরা কোনো রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে যদি আশাহত হয়ে সেটাকে ছেড়ে দিয়ে চলে যাই, তার মানে আমরা জীবন থেকে কিন্তু পালিয়ে যাই বা জীবন থেকে সরে যাই। কিন্তু অর্থাৎ জীবনকে আমরা হার মেনে নেওয়া, কিন্তু এই হার মেনে নেওয়াই কিন্তু একমাত্র পথ নয়। আমাদের জীবনকে সঠিকভাবে প্রতিদিনের যে বাস্তবিক লড়াই, সেই বাস্তবিক লড়াইটিকে সম্মত করে তারপর কিন্তু আমরা যদি সেখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত সাফল্য, সেই সাফল্যকে যদি নিয়ে আসতে পারি, অন্তত নিজেদের চেষ্টাটাকে চলতে পারি, তাহলে সেটাই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে পরিলপ্ততা বা প্রাপ্ততা বলতে পারেন। তো সেই কারণেই যে প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু আপনাদের কাছে নতুন রূপে সবসময় নতুন জিনিস আঙ্গিকে উপস্থাপন করা হয় এবং বিশেষ মহাযোগগুলি যাতে আপনারা জীবনে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, অর্থাৎ প্রতিস্থাপন করে আপনাদের জীবনে এগিয়ে যেতে পারেন, তার জন্যই সৌভাগ্য দর্পণ সবসময় আপনাদেরকে চেষ্টা করে যায়। দেখুন আমাদের জীবনে চলার পথে কিন্তু প্রচুর পরিমাণে চড়াই উতরাই থাকেই, এবং এই যে জ্যোতিষ, তন্ত্র, মন্ত্রের প্রয়োগ, এগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের যে জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে দূরীভূত করে রাখা যায়। কিন্তু এই জ্যোতিষ, তন্ত্র এই সবকটাই কিন্তু সাধনার বিষয়, এবং সেই সাধনার থেকে প্রাপ্ত ফল এই যোগ মহাযোগগুলোতেই কিন্তু সঠিকভাবে প্রাপ্ত করার জন্য। এবং দেখবেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবসময় তীর্থপ্রদের চেষ্টা থাকে আপনাদের কাছে সঠিক জিনিস পৌঁছে দেওয়ার জন্য। আমার আজকে যে অম্বুবাচীর অনুষ্ঠান শুধুমাত্র আমার সেই সকল দর্শকদের জন্য যারা দীর্ঘদিন ধরে এই সৌভাগ্য দর্পণ ও তীর্থব্রতের উপরে ভরসা রেখেছেন এবং সঙ্গে রয়েছেন, ভরসা রেখেছেন এবং তার সঙ্গে যাচাই করেও দেখেছেন যে তীর্থব্রতকে কতটা জ্যোতিষ জানে, কতটা তন্ত্রের প্রয়োগ জানে, এবং আমার যারা ক্লায়েন্ট তারা তো ভালো মতোই জানে সেই বিষয়টি। এবং এর সঙ্গে দেখুন তীর্থব্রতকে আর টেনে ধরার চেষ্টা তো আর কম করা হয়নি, স্টিলও চলছেও। তো সেই নিয়ে আর কি পর্যায়ক্রমিকভাবে বলা যেতে পারে, তার প্রয়োজনও হয় না। তাতে কি আর তীর্থব্রত থেমে যাবে, নাকি থেমে গেছে? থামবে না, আরো এগিয়েই যাবে। তো আজকের যে আমাদের বিষয় অম্বুবাচী আমাদের আগামী 22 তারিখ, হ্যাঁ একটু লাইনে থাকবেন, আগামী 22 তারিখ সকাল 8টা 43 মিনিটে তার প্রারম্ভ, এবং 25শে জুন তার কিন্তু নিবৃত্তি ঘটবে রাত্রি 9টা 7 মিনিটে। অর্থাৎ এই যে সময়টা, এই সময়টা হচ্ছে অম্বুবাচীর সময়, এবং এই সময় কোনো মাতৃমূর্তিকে পূজা অর্চনা করা যায় না, এবং আমাদের প্রকৃতি যাকে আমরা মাতৃস্বরূপা রূপে প্রকাশ করি, সেই মাতৃস্বরূপা তাকে কোনো কর্ষণ করব না, কোনো গাছ বসাবো না। এই নিয়মগুলো, কিছু কিছু নিয়ম আজকে আমরা ফলো আপে রাখবো। তো আজকে আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় আসবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু হাওড়া থেকে বলছিলাম, নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। একটু নামটা বলবেন? আপনার প্রোগ্রাম রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। একটু নামটা বলবেন? সুভাষিস বাবু বলছেন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 1/2/1978, 10 PM হাওড়া। আরেকবার রিপিট করবেন? 1/2/78, 1/2/1978, 10 PM হাওড়া। 10 PM? হ্যাঁ, রাত্রি 10টা হাওড়া। একটু প্রশ্নটা জিজ্ঞাসা করবো? বিষয়টা হচ্ছে শারীরিক জায়গাটা খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে খুব বেশি স্ট্রেস আর নার্ভ রিলেটেড প্রবলেম দেখা দিয়েছে। আর সাথে বিষয় হচ্ছে একটা জায়গায় আমি কর্ম করছিলাম বিগত প্রায় 16-17 বছর ধরে, হঠাৎ একটা চেঞ্জ করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেল। মানে নতুন জবে একটা দুটো দিন যেতেই মানে খুব একটা ডিস্যাটিসফ্যাকশন হয়ে গেল। তো সেখানে আর মানে যেতে চাইছি না আর অপশনও নেই। তো এখন ওই পুরোনো জায়গায় কি ফেরাটা বেটার হবে? প্রবলেমটা কি কেন হলো ঠিক বুঝতে পারছি না। এত বছর করার পরে এই নতুন জায়গাটা একদম স্যুট হলো না। আর ওভারঅল একটু বেটার সময়টা কবে থেকে একটু দেখতে পাচ্ছেন, যদি কাইন্ডলি একটু বলেন। দেখুন, আপনি আমার নিয়মিত দর্শক বলছেন, হ্যাঁ, বা সৌভাগ্য দর্পণের নিয়মিত দর্শক। হ্যাঁ, তো সৌভাগ্য দর্পণের নিয়মিত দর্শক যারা, তারা অন্তত এটুকু জানে যে তীর্থব্রত প্রোগ্রামে ফোন করলে আগে থেকে কিছু বলার দরকার হয় না। কিন্তু আপনি এটা আপনার যে বলার তাগিদ, সেই বলার তাগিদ দেখে এটা অন্তত বোঝা যাচ্ছে যে আপনার প্রবলেমটা অনেক বেশি প্রবলেমের মধ্যে ফেস করছেন, যার ফলে আপনি ফোনে পেয়ে যাওয়ার সাথে সাথেই তাতে আর
না কোনো সময় নষ্ট না করে আপনার প্রবলেমটাকে এখানে বলে ফেললেন। দেখুন, আমার অনুষ্ঠানে ফোন করলে অন্তত কোন কি নিয়ে প্রবলেম এবং সেটা বলার প্রয়োজন হয় না, এবং আপনি বলার আগেই তার উত্তর আপনার হাতে থাকে। দেখুন, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে বললেন যে 1-2 আপনার হচ্ছে 1 ফেব্রুয়ারি 1978 জন্ম, মোটামুটি ভাবে বলা যায় 46 বছর বয়স, রাত্রি 10টা, এবং হাওড়ায় জন্মস্থান। এবং এখানে লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন, এবং হস্তা নক্ষত্রে লগ্ন পাওয়া গেছে, চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্রে, এবং তুলা রাশি। তুলা রাশির বর্তমানে পঞ্চম স্থান দিয়ে শনি অর্থাৎ গ্রহরাজ, এবং এই জন্মছকের মূল যে গ্রহ সে কিন্তু পাস করছে, এবং এই মূল গ্রহ যে পাস করছে এর ফলে পঞ্চম স্থানে যখন শনি পাস করে, তখন আমি আমার অবজারভেশনে দীর্ঘদিনের যে অবজারভেশন, সেই অবজারভেশনে দেখেছি যে মানসিক কষ্ট এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ইস্যু কিন্তু যথেষ্ট প্রভূত পরিমাণে কিন্তু দিয়ে থাকে। শুধুমাত্র চতুর্থ ভাব না, আমি আমার অবজারভেশনে পঞ্চম ভাবের ক্ষেত্রেও কিন্তু এই প্রভাব কিন্তু বহুদিন ধরেই লক্ষ্য করছি। এবং এই চন্দ্রের ঠিক পঞ্চম স্থান দিয়ে যেহেতু এখানে শনি পাস করছে, এবং এই গ্রহরাজ শনি পাস করার সঙ্গে, এবং এই শনি কিন্তু আপনার মূল গ্রহ যে কিন্তু দ্বাদশ স্থানে বসে রয়েছে, এবং বর্তমান যে দশা সেই দশা কিন্তু কেতুর দশা, এবং এই কেতুর দশা যা সপ্তমে অবস্থান করছে, এবং এই কেতুর দশার কারণের জন্য আপনার যে কোনো কিছু ক্ষেত্রে একটা ব্লকেজ তৈরি করছে। কেতু কিন্তু তুঙ্গস্থ, কিন্তু কেতু তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও এখানে তার যে রাশিপতি মানে তার যে অধিপতি সে কিন্তু বৃহস্পতি, সে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, সে খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই। এটা একটা প্রবলেম। এবং আমি আমার প্রতিটা অনুষ্ঠানে যা বলি যে চন্দ্র যে নক্ষত্রে এবং লগ্ন যে নক্ষত্রে পড়ে, এটাই কিন্তু আইডেন্টিক্যালি আপনার সমস্ত কিছু ক্লারিফিকেশন দিয়ে দেয়। তার কারণ এখানে চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র হচ্ছে এমন একটা নক্ষত্র যা আপনি কিন্তু লাইফটা খুব সিম্পলি এবং ডিসিপ্লিন লাইফ লিড করেন, তাই তো? কিন্তু একটা জিনিস, এক মিনিট একটু শুনে নিন, একটু ইন্টারাপ্ট করছি। বলছি ওই শনিটা আপনি বলছেন মানে পঞ্চম দিয়ে পাস করছে, ওটা কি মানে রাশি দিয়ে বলছেন? বর্তমানে রাশির সাপেক্ষে পঞ্চম দিয়ে পাস করছে, এবং লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব দিয়ে পাস করছে গোচরে, যার ফলে এই প্রবলেমটা তৈরি করছে। ষষ্ঠ ভাবে বসে ষষ্ঠ সপ্তম অষ্টমে দৃষ্টি দিচ্ছে। অষ্টম ভাব আমাদের কি দেয়? পীড়া দেয়। তার মানে পাওয়ারটা সেই জায়গাতে নষ্ট করে দিচ্ছে এবং আমাদের কষ্টের জায়গাটা বাড়িয়ে দিচ্ছে। এবং এই রাজ্যকারী গ্রহ সে দ্বাদশে, এবং শত্রু ক্ষেত্রে কোথায় না রবির ঘরে, এবং রবি আর শনির এখানে ক্ষেত্র বিনিময় ঘটে গেছে, যার ফলে প্রফেশনাল জায়গাটা একটা ডিস্টারবেন্সের জায়গা হয়ে গেছে। আপনি অনেক কাজ করবেন কিন্তু আপনার সুনাম অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে। এরকম প্রবলেম ফেস করেন? হ্যাঁ, এরকম আমি যেটা করি অন্য কেউ নামটা নিয়ে চলে যায়। এবং আপনি অনেক কাজের জন্য চেষ্টা করবেন। আমি কর্মটা চেঞ্জ করতে গিয়েছিলাম, কিন্তু এখন একটা ব্যাকফুটে পড়ে গেলাম। এই কর্মটা মানে প্রথম দিন গিয়ে একটা আমার মানে একদম এই কর্মটা চেঞ্জ করার এটা আইডেন্টিক্যাল টাইম ছিল না। কর্মটা চেঞ্জ করার আগে একটু ভালো করে কারোর সঙ্গে ক্লারিফিকেশন করার দরকার ছিল, তারপর কর্মটা চেঞ্জ করার দরকার ছিল। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, একটু ভালো সময়টা কবে দেখছেন? ভালো সময় কেতুর দশার পর যখন শুক্রের দশা আসবে, সেই সময়টা থেকে আপনার আইডেন্টিক্যাল ইমপ্রুভমেন্টের জায়গাটা তাও দেখতে পাবেন। এবং এখানে শুক্র রবিযুক্ত অবস্থাটা দারিদ্র দোষ তৈরি করে রেখেছে এবং বুধের সঙ্গে যোগ তৈরি করে রেখেছে। এই বুধের সঙ্গে শুক্রের যোগটা বেশ ভালো, কিন্তু রবির সঙ্গে যেহেতু যুক্ত হয়েছে এটা একটা দারিদ্র দোষ তৈরি করেছে। এবং আমি আমার অনুষ্ঠানে সবসময় যেটা বলি, D10 চার্ট ইজ অ্যান আলটিমেটাম আনসার ফর ক্যারিয়ার। এবং এই D10 চার্টের দশম ভাব ভালো থাকলেও দশম পতি খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই, যা কিন্তু আপনাকে প্রবলেম দিচ্ছে। সেই কারণের জন্য যাদের ক্ষেত্রে এই রকম ধরনের প্রবলেম, তাদের ক্ষেত্রে বলবো সামনে যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা তিথিকে জীবনে সঠিকভাবে ব্যবহার করুন, তাহলে জীবনের সাফল্যকে ধরে আনতে পারবেন। 2-3 বছর একটু কি ট্রানজিটে কোনো ভালো টাইম পাবো না? এই 2-3 দেখুন, শনি যখন পাস করে যখন বৃষ রাশিতে ঢুকবে, সেই সময়টা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু শনি বক্রী অবস্থায় দ্বাদশস্থ হয়ে গিয়েছে, তাই এই ক্ষেত্রে সমস্যাটা হয়েছে। এবং এখানে এই শনি দ্বাদশস্থ জায়গার পাওয়ারটাকে যদি কন্ট্রোল করা না যায়, দারিদ্র দোষটাকে যদি খণ্ডন করা না যায়, তাহলে কিন্তু এখান থেকে ইন ফিউচারেও ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু আসবে না। তখন একটু বেটার টাইম ওই 2.5 বছর, 2.5 বছর না, এখনো তার থেকে 7.5 বছর। তার কারণ বর্তমানে কুম্ভে রয়েছে,
কুম্ভে থেকে এখান থেকে পাস করবে মীন রাশিতে, তারপর মেষ রাশিতে, তারপর বৃষ রাশিতে। তাহলে 7.5 ইয়ার্স, এটাকে আপনাকে তার থেকেও বেশি আপনার 8.5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। এই 8.5 বছর বয়স মানে আপনার মোটামুটি 54 ইয়ার্সে গিয়ে ঠেকবে। সেই সময় আপনি কি এনক্যাশ করবেন? এটা তো আইডিয়াল টাইম 46, এর পরে আর কখন এনক্যাশ করবেন? সেই কারণের জন্য এই যে সময়টা এটাকে ব্যবহার করুন। তা না হলে 7.5 বছর পরে 54 ইয়ার্সে গিয়ে আপনার যে এই 8 বছরের যে কাজের যে ক্যাপাবিলিটি, সেটা কি আজ 8 বছর পরে একই রকম থাকবে? সেই ইনটিউশন সেটা কি থাকবে? না, থাকবে না। খুব বেশি টেনশন ফিল করছে। আপনি ঠিকই বলছেন, মানে স্যারের প্রবলেমটা হয়েছে। আর একটা জিনিস জিজ্ঞেস করছেন, চার্টে কি কোনো একটা প্ল্যানেট একটু ভালো দেখছেন? অনেক কিছুই ভালো রয়েছে, কিন্তু এর জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন। পার্টিকুলার যে জায়গাটাকে বলে দিলাম সেই জায়গাটাকে আইডেন্টিক্যালি ইউজ করুন এবং কৌশিকী অমাবস্যা তিথিটাকে জীবনে ব্যবহার করুন। বিশেষত এরকম ধরনের যাদের সমস্যা তাদের ক্ষেত্রে ব্যবহার করুন। এবং আমাদের কৌশিকী অমাবস্যার জন্য স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট অলরেডি চালু হয়ে গিয়েছে। দেখুন, আমি বেশি অমাবস্যা নিয়ে এত লাফালাফি ঝাপাঝাপি করে চিৎকার করি না, কিন্তু 2-3টা অমাবস্যা যেটাতে আমি সবসময় যখনই কোনো কাজ করেছি সাফল্যর একটা চূড়ান্ত পর্যায়ে পেয়েছি, কখনো কোনো ফেল করিনি। যদিও কোনো অমাবস্যাতে ফেল হয় না, কিন্তু এই যে আলোক অমাবস্যা এর একটা গুরুত্বই আলাদা। সেই কারণের জন্য এই অমাবস্যা তিথিটাকে ব্যবহার করুন। আর যে জায়গাটাকে আইডেন্টিক্যালি বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন। প্রতি সপ্তাহে ভালো করে শুনে নিন, প্রতি সপ্তাহে শনিবার মাতৃমন্দিরে গিয়ে একটি জবার মালা, একটু নীল ফুলের মালা অর্পণ করুন। আরো ডিটেলসে জানতে হলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং ফেসবুক বা ইউটিউবে গিয়ে যে যে জায়গাটাকে বললাম সেই আইডেন্টিক্যাল জায়গাটাকে ভালো করে শুনুন, সেই জায়গাটাকে রেকটিফাই করুন। জীবনে অনেকটা ভালো থাকবেন। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ দাদা, বলছিলাম মানে এই জবটাই এখন থাকা কি বেটার? হ্যালো, হ্যাঁ বলছি, এখন কি ওই পুরনো জবটাতেই থাকা বেটার? পুরনো জবটাতে এখন থাকাটাই স্টেবল, কিন্তু মোটামুটি ভাবে 2025 ফেব্রুয়ারি মাসের পর থেকে তখন থেকে একটা নতুন কিছু জায়গা তৈরি হবে, কিন্তু সমাধান না করলে সেখান থেকে সফলতা আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। মানে সমাধান করে 2025-এ আপনার একটা চান্স আছে, কিন্তু সেটাকে স্টেবল করতে হলে তার জন্য একটা সমাধান করতে হবে। দেখুন, আমার অ্যানালিসিস প্রথমেও যা থাকে শেষেও তাই থাকে। এরকম আমার অ্যানালিসিস থাকে না যে প্রথম যখন কলারকে ধরলাম তখন দেখলাম যে আইডেন্টিক্যাল টাইম আছে, তাকে বলবো যে খুব ভালো, কিন্তু যেই শেষের দিকে চলে আসলাম সঙ্গে সঙ্গে বললাম যে চেম্বারে চলে আসুন, না হলে উন্নতি হবে না। এ কথা কখনো সৌভাগ্য দর্পণের তৃতীয়পদ থেকে দেখতে পাবেন না। আমি দেখছি তৃতীয়পদ প্রথম অ্যানালিসিসে যা থাকে এন্ড অফ দ্য অ্যানালিসিসে তাই থাকে। আজকাল কোনো ফোন নেব না, কিছু বলার রয়েছে। একটা যে কোনো জন্মছককে ডিটেইলে যদি অ্যানালিসিস করা যায় তার আইডেন্টিক্যাল প্রবলেমগুলো ধরে ধরে বলা যায় এবং তার যে কোনো ধরনের সমস্যা থেকে তার জন্য কিন্তু এই যোগ মহাযোগ, এবং তার মধ্যে অম্বুবাচী তিথিটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তিথি। দেখুন, যারা এখনো চেষ্টা করছেন কিন্তু জীবনে সফলতা পাচ্ছেন না, কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, তাদের জন্য কৌশিকী অমাবস্যা যে গুরুত্বপূর্ণ তিথি। এই কৌশিকী অমাবস্যা তিথি হচ্ছে একটা এমন তিথি যে তিথিকে আপনি যদি জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে সেখানে সফলতার চূড়ান্ত পর্যায়ে কিন্তু আপনি পৌঁছাতে পারেন। এবং আপনার জীবনের যে জায়গাটাকে আপনি আইডেন্টিক্যালি খুঁজে পাচ্ছেন না, তা কিন্তু সঠিক জ্যোতিষের মাধ্যমে, সঠিক তন্ত্র প্রয়োগের মাধ্যমে, সঠিক মন্ত্রোচ্চারণের দ্বারাই সেখান থেকে কিন্তু আপনি আইডেন্টিক্যালি বেরিয়ে আসতে পারবেন। এবং যে কোনো ধরনের সমস্যা থেকে কিন্তু তার প্রপার একটা গাইডলাইন যদি ইউজ করা যায় সেখান থেকে 100% কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায়। দেখুন, এটা আমরা দেখবেন আজকালকার দিনে আমরা সবসময় একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান, জীবনে চলার একটা প্রপার প্ল্যান করে চলি। সেই রকম আমাদের জীবনটাকেও একটা সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে হলে সবসময় আমাদের জীবনে দেখুন আমাদের প্রবলেম থাকবেই, কাঁটা বিছানো থাকবেই, সেগুলোকে সঠিকভাবে সরিয়ে জীবনে এগিয়ে যাওয়া, তার নামই তো জীবন। সেখান থেকে যে সফলতা, তার যে রূপতা, তার যে কাম্যতা, তার যে প্রাপ্তি, তার কি কোনো ভাষায় প্রকাশ করা যায়? সেটাকে আপনি আপনার জীবনে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তার জন্যই যোগ মহাযোগ। এবং এই অম্বুবাচী তিথি এই এমন একটা তিথি যে তিথিকে তো যদি আমরা জীবনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই জীবনে সঠিকভাবে আপনি সঠিক পর্যায়ক্রমিতাকে খুঁজে পাবেন। দেখুন, এই যে দিনটা, এই যে দিনে, এই যে অম্বুবাচীর সময় যে কোনো ধরনের মাতৃমূর্তিকে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন। কিন্তু কি করণীয় হতে পারে আমাদের প্রসপ্যারিটিকে বাড়ানোর জন্য, আমাদের যে কোনো মনোবাঞ্ছাকে পূরণের জন্য আমরা কি করতে পারি? এই পার্টিকুলার টাইমে অবশ্যই যে কোনো ইষ্ট মন্ত্র জপ করুন অথবা যে কোনো দুর্গা মন্ত্র জপ করুন। ওং রিং চামুন্ডায় বিচ্ছে, এই মন্ত্র পাঠ করতে থাকুন, মনে মনে এনহ্যান্সমেন্ট করতে থাকুন সব সময় যখন সময় পাবেন। এছাড়াও এই দিনকে অর্থাৎ একটা কামিয়া সিঁদুর
এই যে লাল বস্ত্রটা মাকে চাপা দেবেন, সেটাকে দিয়ে রাখবেন। যতগুলি মায়ের ছবি রেখেছেন সেগুলোকে একটা জায়গাতে রেখে তাকে একটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন, এবং এর সঙ্গে কামিয়া সিঁদুর এবং নির্মাল্য। কামিয়া সিঁদুর কি, নির্মাল্য কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কামিয়া সিঁদুর হলো মাকে এই অম্বুবাচী তিথি পড়ার আগের দিন অথবা অম্বুবাচী তিথি পড়ার তার দিন আগের দিন, সেদিন প্রভাতে 8:43 আগে মায়ের পূজা করে ফেলবেন, এবং তখন অবশ্যই মেটে সিঁদুর মাকে অর্পণ করবেন এবং মাকে ফুল অর্পণ করবেন, এবং এই ফুলটা যেটা অর্পণ করলেন এটাই হলো নির্মাল্য, এবং এটাকে অম্বুবাচী তিথি কেটে যাওয়ার পরে ওই যে লাল বস্ত্র এবং এই যে সিঁদুর এবং এই নির্মাল্য সেটাকে এক জায়গায় রেখে বেঁধে সেটাকে একটা কোনো জায়গায় রেখে দিন। দেখুন আপনার জীবনে প্রসপ্যারিটি বাড়ে কিনা। দেখুন আমি যে এখানে উপাচারগুলি বলি সেগুলোকে সর্বসম্মতভাবে, শাস্ত্রীয়ভাবে, নিজের কোনো মনোরঞ্জন, আপনাদেরকে কোনো মনোরঞ্জন করার জন্য না, যেটা আপনি আলটিমেটলি ফিজিবিলি জীবনে ব্যবহার করে তার সঠিক জায়গাটাকে পেতে পারেন এবং সেই সময়টাকে ব্যবহার করতে পারেন। এবং এই সময়ে অবশ্যই কোনো ভূমিকর্ষণ করবেন না, তার কারণ প্রকৃতি হচ্ছে আমাদের মাতৃস্বরূপা। এই সময় মা কিন্তু রজস্বালা হন, তার কারণ এই সময় চন্দ্র যখন রাহু নক্ষত্র দিয়ে অর্থাৎ আদ্রা নক্ষত্র দিয়ে পাস করে সেই সময় কিন্তু এটা হয়। আর এই 7ই আষাঢ়ই হচ্ছে এমন একটা দিন যার কোনো পাঁজি পুঁথি লাগে না অম্বুবাচী তিথির জন্য। সুতরাং এই অম্বুবাচী তিথিতে যে উপাচারটি বললাম এই উপাচারটিকে করুন, এবং তার সঙ্গে সঙ্গে যে ইষ্ট মন্ত্র অথবা গুরুর মন্ত্র অথবা যে কোনো দুর্গা মন্ত্র, এবং যে আমি যে মন্ত্রটি বললাম ওং রিং চামুন্ডায় বিচ্ছে, এই মন্ত্রটিকে রেগুলারলি পাঠ করতে পারেন। এছাড়া যে কোনো দুর্গা মন্ত্র পাঠ করতে পারেন। এটা যদি করতে পারেন এবং এটা যদি স্টিল কন্টিনিউয়াসলি আগামী একটা বছর কন্টিনিউয়াসলি করে যেতে পারেন, তাহলে দেখবেন আপনার যে প্রসপ্যারিটি, সেই প্রসপ্যারিটির যে জায়গাটা সেইভাবে আপনি কিভাবে খুঁজে পাচ্ছেন, এবং তার সঙ্গে আপনি যে পার্টিকুলার জায়গাটাকে খুঁজে পাচ্ছেন সেটা আপনি নিজেই রিয়েলাইজ করবেন। কিছু জায়গা থেকে আপনি দেখবেন যে আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে প্রভূত চেষ্টা করছেন, কিন্তু প্রভূত চেষ্টা করার পরেও সেই জায়গাটা পাচ্ছেন না। তার কারণটা কি? আপনার জন্ম ছকের যে কোনো ধরনের সমস্যায় কিন্তু এটাকে প্রতিহত করছে। অনেক সময় আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি যে আপনি আপনার প্রচুর চেষ্টা করছেন এবং দশা পিরিয়ড খুব ভালো কিন্তু গোচরের অবস্থান খুব একটা সুটেবিলিটি থাকে না, অথবা দশা পিরিয়ড ভালো কিন্তু অন্তর্দশা পিরিয়ডটা একবারে সুটেবিলিটি যাচ্ছে না, যার ফলে আপনার প্রচেষ্টা করা সত্ত্বেও সেই জায়গাটা খুঁজে পাচ্ছেন না। এইরকম যারা প্রবলেম ফেস করছেন, ইন্টারভিউ ফেস করছেন বারবার কিন্তু সেখান থেকে সফলতা আসছেন না, দীর্ঘদিন ধরে মেডিকেশন করছেন সেখান থেকে কোনো রকম ভাবেই তার ফিডব্যাক আসছে না, আবার অনেক দিন ধরে প্রমোশন আটকে রয়েছে, এরকম যারা প্রবলেম ফেস করছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই, এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে যারা চেষ্টা করছেন, অনেকটা ট্রাই করছেন কিন্তু সেই লেভেল অফ জায়গায় পৌঁছাতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা দরকার তার জন্য কিন্তু এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যা তিথি, এই কৌশিকী অমাবস্যা তিথিকে জীবনে ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং তার জন্য একটা জন্মছককে সঠিকভাবে অ্যানালিসিসের প্রয়োজন থাকে। একটা জন্মছককে যদি সঠিকভাবে অ্যানালিসিস না করতে পারা যায় তাহলে সঠিকটাই কখনোই তার সেখান থেকে সমাধান হতে পারে না। আপনি যত লক্ষ কোটি টাকার রেমেডিস পড়ে ফেলুন না কেন, প্রতিকার করে ফেলুন, তার থেকে সমাধান হবে না। তার জন্য দরকার সঠিক প্রতিকার, সঠিক মহাযোগ, সঠিক সময়, সঠিক দশা অন্তর্দশা, তবেই সেখান থেকে তার রেজাল্ট পাওয়া যায়। তা না হলে কখনোই তার রেজাল্ট পাওয়া যায় না। শুধুমাত্র নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য আপনাকে এগিয়ে নিয়ে যাবো এরকম কখনো তীর্থব্রত কাকে দেখতে পাবেন না। দেখুন আমি একটা অ্যানালিসিস যখন করি এবং প্রতিটা অনুষ্ঠানে দেখবেন আমি নক্ষত্র ধরে বিচার করি, একটা দিয়ে বললাম তা নয়, প্রতিটা অনুষ্ঠানে বলি। সুতরাং এখানে একটা বোঝার বিষয় থাকে। তো আজকে তো সময় একদম স্থির হয়ে এসছে, একদম শেষের দিকে। তো আজকে যে উপাচারগুলি বললাম সেই উপাচারগুলিকে জীবনে ব্যবহার করুন, ভালো থাকবেন, নিজে অন্তত চেষ্টা তো করুন যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, সেখানে দেখবেন নিজে আরো ভালো থাকবেন। দেখুন কিছু কিছু লোক আছেন যারা ডিপ্রেশন আর ইমপ্রেশন এই কথাটার মানেই বোঝে না, তারা আর কি করবে, এডুকেশনাল চার্টে আর কি অ্যানালিসিস করবে, ওই আর্টস কমার্স সায়েন্স এর মধ্যেই ঘুরে বেড়াক। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, জীবনের সঠিক পথে এগিয়ে চলুন এবং সৌভাগ্য দর্পণের যে ডেস্টিনেশন অফ গোল সেখানে এগিয়ে যান এবং সেই সঠিক পথে এগিয়ে নিয়ে নিজের সফলতাকে খুঁজে নিন। আশা করি সকলে ভালো থাকবেন এবং জীবনের সঠিক পথকে খুঁজে নিন। দূর আর দূরে